ভারতের যে শাসন, ইংরেজরা যেভাবে ভারত শাসন করেছিল, সেই শাসন করা একটা সিস্টেম ছিল। আজকের দিনে যে পার্লামেন্ট সিস্টেমটা এসেছে আমাদের স্বাধীন ভারতে, যে রাজ্যসভা, লোকসভা, তারপর ভারত শাসন করছে, রাজ্য ভাগ করা আছে, তারপর মন্ত্রী। তো ইংরেজরা যে সময় ভারতটা অধিকার করেছিল, মূলত ইংরেজরা ভারতের অধিকারটা পাইছিল কত সালে? 1765 সালে। 1765। মুঘল সম্রাট, তখন ভারতের যে মুঘল সম্রাট ছিল, সেই মুঘল সম্রাট থেকে কি বলেছিল ওরা ওরা একটা দেওয়ানি পেয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি পেয়েছিল? দেওয়ানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনটা জায়গা তখন প্রেসিডেন্সি ছিল, কলকাতা, মুম্বাই আর মাদ্রাস। তো এরা দেওয়ানি পাওয়ার পর থেকে 1765 সালে ইংল্যান্ড থেকে এরা কন্ট্রোল করতে শুরু করলো ভারতটাকে। মূলত ইংল্যান্ড থেকে কন্ট্রোল করতে শুরু করলো। ইংল্যান্ডে তার আগেই কোর্ট অফ ডাইরেক্টর ছিল, কোর্ট অফ ডাইরেক্টর। এবং ইংল্যান্ডের দুটো হাউস ছিল, হাউস অফ কমন্স আর হাউস অফ লর্ড। হাউস অফ কমনটা আমাদের যেমন লোকসভা, আর হাউস অফ লর্ড যেমন আমাদের রাজ্যসভা, ঠিক তেমনি। আর কোর্ট অফ ডাইরেক্টর শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চালানোর জন্য একটা কোর্ট অফ কন্ট্রোল কমিটি গঠন করা ছিল, যে 24 জন মেম্বার নিয়ে ছিল। এগুলো সব ওদের যে যে রাজা, সেও এগুলা দেখভাল করতো। হাউস অফ কন্ট্রোল, হাউস অফ লর্ড, এগুলা ওদের নির্বাচন হতো ইংল্যান্ডে। মানে গণতন্ত্র ছিল, তো ফরাসি বিপ্লবের পর ওখানে গণতন্ত্র এসেছিল। তার ফলে এটা হাউস অফ কন্ট্রোল, হাউস অফ লর্ড এবং কোর্ট অফ ডাইরেক্টর শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চালানোর জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতদূর ব্যবসা করতে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা করতে একদম আফ্রিকার যে কেপ অফ হোপ থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার একদম ম্যাগেলান যে দ্বীপ আছে, সেই পর্যন্ত আমাদের একচ্ছত্র আধিপত্য ছিল, ট্রেড অফ মনোপলি দেওয়া ছিল আর কি 1600 সাল থেকে। তো সেইটা 65 সালেও কায়েম ছিল, যেখানে ওরা ব্যবসা বাণিজ্য করছিল। কারা ব্যবসা বাণিজ্য করছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো 1765 সালের পর ঠিক 4-5 বছরে যাদের কিছু সমস্যা দেখা দেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ড যারা ছিল, তারা ভারত থেকে খুব বেশি লাভজনক কাঁচামাল আমদানি করতে পারছিল না, বরং ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা লসে পড়েছিল। ভারত শাসনে করাতে মূলত বেশি লস হচ্ছিল। ভারতে সেই সময় কর্ণাটক যুদ্ধ হচ্ছিল, বিভিন্ন স্থানীয় রাজাদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, তার জন্য খরচ হচ্ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কর্মচারীরা ছিল, তারা জালিয়াতি করতো, ইনকাম ট্যাক্সের পুরো টাকাটা দিত না। তাছাড়া সেই বছর 70 সালে 76-এর মন্বন্তর হয়েছিল, 1770 সালে। আর তাছাড়া আমেরিকার যে উপনিবেশগুলো ছিল ইংল্যান্ডে, 13টা উপনিবেশ, এই 13টা উপনিবেশ কিন্তু বিদ্রোহ শুরু করেছিল। সেই কারণে ইংল্যান্ডের একটা ভয় ছিল। তখন ও অন্তত ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে বাঁচাবার চেষ্টা করেছিল, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাকে আমি কি করে বাঁচাবো। তার জন্য ওরা বিভিন্ন 20 বছর পর পর বিভিন্ন অ্যাক্ট এনেছে। তো প্রথম একটা এনেছে কত সালে? 1773 সালে। 1773 সালে যে ছিল সেটা রেগুলেটিং অ্যাক্ট, এটাই ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট। যেটার ফলে কি করেছিল, এই তিনটা প্রেসিডেন্সি যেটা ছিল, ট্রেড অফ মনোপলি যেমনকার তেমনি ছিল, 1600 সাল থেকে যেমন ছিল। ওর আগে একচ্ছত্র অধিকার দেওয়া ছিল ভারত ব্যবসা বাণিজ্য করার, কার আগে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এবং তারপর এই কন্ট্রোল অফ কোম্পানির যে সিস্টেম ছিল, সেখানে কোর্ট অফ যেমন ছিল, কোর্ট অফ ডাইরেক্টর, তেমনি কোর্ট অফ ডাইরেক্টর তখনও ছিল। কোর্ট অফ ডাইরেক্টর ইংল্যান্ডে ছিল। হাউস অফ কন্ট্রোল, হাউস অফ লর্ড, কোর্ট অফ ডাইরেক্টর দেখতো। কোর্ট অফ ডাইরেক্টর দেখতো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কি ছিল, এইখানে ওই যে বাংলার যেটা বাংলার গভর্নর জেনারেল পদ করে দিল, আর মুম্বাই প্রেসিডেন্সি ছিল, আর মাদ্রাজ প্রেসিডেন্সি। কিন্তু বাংলা প্রেসিডেন্সিটাকে একটু উঠাই দিল, আর মুম্বাই প্রেসিডেন্সি আর মাদ্রাজ প্রেসিডেন্সিকে একটু নামাই দিল। এবং এইখানে 4 জন কি করলো, এক্সিকিউটিভ কাউন্সিল এইটা একটা নিয়ে একটা বডি তৈরি করলো, যেটা সাহায্যে। আর কন্ট্রোল অফ কোম্পানি করতো সবসময় কন্ট্রোল অফ ডাইরেক্টর থেকে। আর অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার সিস্টেমে এইভাবে একটা সিস্টেম বাই করলো। বাংলার পদটাকে গভর্নর জেনারেল করে দিল, প্রথম ওয়ারেন হেস্টিংকে গভর্নর জেনারেল করে দিল বাংলা। এবং মুম্বাই প্রেসিডেন্সি এবং চেন্নাই মানে মাদ্রাজ প্রেসিডেন্সির ক্ষমতা একটু কমাইলো। আর এক্সিকিউটিভ কাউন্সিল কজন করলো? 4 জন। এরপর 74 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করলো। ইলিজেন্টকে প্রথম সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিল। তো 74 সালের পরও দেখছি যে কারণে এটা করা, ইয়াদের কোনো লাভ বা মুনাফা তখনও কোনো আসছিল না। হালাকি ইয়ারা অনেক টাকা দিয়েছিল, আগে কোম্পানিটা চালানোর জন্য টাকা দিয়েছিল 72 সালে। ইংল্যান্ড থেকে 14 লক্ষ পাউন্ড দেওয়া হয়েছিল। তারপরেও রেগুলেটরি আসার পরেও সেরকম কোনো মুনাফা বা ব্যবসা বাণিজ্যের কোনো ত্বরান্বিত হচ্ছিল না। তখন 84 সালে একটা পিটস অ্যাক্ট এসেছিল। এখানে স্পেশাল একটা আমাদের যুবরাজ ছিল পিটস, সে কয়েকটা নিয়ম এনেছিল এবং সেই নিয়মে করেছিল এই এক্সিকিউটিভ কাউন্সিলটাকে
4টা পদ থেকে 3টা পদ করতে হয়েছিল, সুপ্রিম কোর্টের ক্ষমতা কমাই দেওয়া হয়েছিল, আর যে জালিয়াতি যারা করছিল কর্মচারী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ট্যাক্স আদায় করতো বিভিন্ন কর্মচারী, তাদের যে জালিয়াতি করতো সেই জালিয়াতি করার জন্য ওর আগে যে বাংলার যে গভর্নর জেনারেল পদের ক্ষমতা অনেক বাড়াই নিয়েছিল, এবং মুম্বাই এবং যেটা মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল তাদের যে গভর্নর ছিল তাদের ক্ষমতা অনেকটা কমাই নিয়েছিল। মোট কথা 73 সালে যতগুলো ভুল ছিল 84 সালে শুধরানো হয়েছে। তারপর 84 সালের পর থেকে কিন্তু ডেভেলপমেন্ট করতে শুরু করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা ভালো চলছিল। তার সত্তর 86 সালে একটা ছোট একটাই ছিল, যেটা কর্নওয়ালিস এয়ারপোর্ট বাংলার গভর্নর জেনারেল হয়েছিল কর্নওয়ালিস। তার আগে পুলিশি ব্যবস্থাটা পুরোপুরি এক্সিকিউটিভ কাউন্সিল থেকে আস্তে আস্তে মানে গভর্নর জেনারেল হাতে পুরোপুরি পুলিশি ব্যবস্থাটা দেওয়া হলো। ফলে ওই যে কর্মচারীর যে জালিয়াতিটা সেটা আরো বেশি করে কন্ট্রোল হলো। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে গেলে জালিয়াতি কোনো থাকলো না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভালো ব্যবসা করতে লাগলো এবং ইংল্যান্ডে ওরা সবকিছু ইংল্যান্ডের সাথে কন্ট্যাক্টও ভালো ছিল কোর্ট অফ ডাইরেক্টর দ্বারা। আর 84 সালে একটা বোর্ড অফ কন্ট্রোল হয়েছিল। 84 সালে পিক্স একটা কি বলছিল, বোর্ড অফ কন্ট্রোল, মানে যেটা কোর্ট অফ ডাইরেক্টর ছিল তার সাথে সাথে একটা বোর্ড অফ কন্ট্রোল করেছিল। বোর্ড অফ কন্ট্রোল কি করলে ওরা শুধুমাত্র এখানে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যত কিছু সব দেখাশোনা করবে কে, বোর্ড অফ কন্ট্রোল। আর কোর্ট অফ ডাইরেক্টর ওরা অ্যাডমিনিস্ট্রেশন দেখাশোনা করবে। এইভাবে 6 জন গভর্নর করে নিয়ে, এটাও এই অফিসটার হেড অফিস ছিল ইংল্যান্ডে। আর বাংলার গভর্নর জেনারেল নিয়ে কন্ট্রোল করা হয়েছে। 93 সালে চার্টার একটা এলো, এরপর 1793 সেই চার্টার একটা খুব বেশি পরিবর্তন হয়। ট্রেড অফ মনোপলি, কন্ট্রোল অফ কোম্পানি, অ্যাডমিনিস্ট্রেশন, সেন্ট্রাল যে লেজিসলেটর অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল দ্বারা নিয়ন্ত্রিত ছিল। সেন্ট্রাল বলতে ওইটাই ছিল। আর প্রভিশনাল যেটা ছিল সেটা মুম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল। তারাও গভর্নর বডি তৈরি করতে হয়নি, যেভাবে ছিল আইন তাই এরা নিজেরা কিছু করতে পারত। পুলিশি ব্যবস্থা এরাও কিছু কন্ট্রোল দিয়েছিল। গোটা ভারতবর্ষ একসাথে শাসন করা সম্ভব নয় বাংলার গভর্নর জেনারেল দ্বারা। ফলে মুম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সিকেও কিছু পুলিশি আইন দিয়েছিল। সুপ্রিম কোর্ট নিজের আইন যথেষ্ট ছিল, সেইভাবে দেশ মানে চালাইতো, এইভাবে চলছিল। তারপর এই ব্রিটিশ কোম্পানি দেখছে ভারতবর্ষ জুড়ে, তখনও তো কিছু ভারতবর্ষ জুড়ে গোটা কন্ট্রোলটা আসে নাই তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এই 3টা জায়গাতেই সীমাবদ্ধ ছিল। তখন 1799 থাকায় গভর্নর জেনারেল এসেছিল লর্ড ওয়েলেসলি। ইনি করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতির ফলে এইখানে মোটামুটি সাম্রাজ্য বিস্তার একটা ভালো করতে লাগলো। অধীনতামূলক মিত্রতা নীতির পরবর্তীকালে একটা স্পেশাল ক্লাস থাকবে, যে ওই নীতির সাহায্যে ওরা সাম্রাজ্যটা আরো ভারতে বেশি করে বিস্তার লাভ করতে লাগলো। আর সেই সময় নেপোলিয়ান একটা সমস্যা সৃষ্টি করল ফ্রান্সে, মানে ইংল্যান্ডের একটা নিজের সমস্যা সৃষ্টি হলো। ইংল্যান্ডের একটা নিজের সমস্যা সৃষ্টি হয়েছে। নেপোলিয়ান সেই সময় ইংল্যান্ড ইউরোপ মহাদেশ, নেপোলিয়ান ফ্রান্সে ছিল কি, ওরা একচ্ছত্র এখানে সাম্রাজ্য বিস্তার করেছিল ব্যবসার জন্য। ফলে ইংল্যান্ডের আদার্স যারা কোম্পানি তারা কিন্তু হেঁটে গেল ইউরোপ থেকে। ওরা শুধুমাত্র ব্যবসা কোথায় করতে শুরু করলো, নিজের দেশে ইংল্যান্ডে। ইংল্যান্ড তো ছোট দেশ, আর আমেরিকার উপরে স্বাধীন হয়ে গেছে। ফলে আমেরিকা তো এরা ব্যবসা মানে ইংল্যান্ডের যে গাদা কোম্পানি আছে ব্যবসা বাণিজ্য করছিল, শিল্প বিলীন হয়েছিল না ইংল্যান্ডে 55 দশকে, 1755 ফলে শিল্পের যে প্রোডাকশন গুলো আর বিক্রি করতে পারছিল না, বিক্রির মতো বাজার ছিল না। আর এই দিকে তো বিক্রি করতে পারছে না এশিয়া আফ্রিকার কান্ট্রিগুলোতে, কারণ অস্ট্রেলিয়া বা সাউথ আমেরিকার ধারে যে দ্বীপগুলো সিঙ্গাপুর টিঙ্গাপুর কোথাও ব্যবসা করতে পারছে না, কারণ এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মনোপলি দিয়ে আছে লাইফ টাইমের জন্য বা 20 বছরের জন্য। ফলে এই সকল ব্যবসাদাররা ইংল্যান্ডের হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস এইখানে বা যে যুবরাজা তাদের অধীনস্থ হইল। তার আগে বললো নিজেদের অসুবিধার কথা। তখন এখন তো 73 সালে তো চার্টার অ্যাক্ট, 93 সালে চার্টার অ্যাক্ট 20 বছরের জন্য মনোপলি দিয়ে আছে কাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই এলাকার শাসন করার জন্য। ফলে এবারে সেই 13 সালে চার্টার অ্যাক্ট ছাড়া আর কোনো সমস্যার সমাধান করা যাবে না। তো যাই হোক, আমরা এখন 13 সালে চার্টার অ্যাক্টটা দেখছি কি কি হয়েছিল। তো 1813 সালে চার্টার অ্যাক্ট একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ভারতের ইতিহাসে। 1813 সালে যে চার্টার অ্যাক্ট, তখন ট্রেড অফ মনোপলি যেটা ছিল সেই ট্রেড অফ মনোপলিটা কাটিং করা হলো। এইবারে যে কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল ইয়ারা কি করলো, যে বললো যে মোটামুটি ভারতবর্ষতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি দেওয়া ছিল সেই 1600 সাল থেকে সেই ওই মনোপলিটা গুছাই দেওয়া হলো। শুধুমাত্র ওরা দুটো জিনিস ব্যবসা করতে পারলো ইন্ডিয়াতে, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে চায়নার সাথে ব্যবসা করতে পারলো। মানে টিটা শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে, চায়ের ব্যবসাটা, আর কোনটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। চীনের সাথে সম্বন্ধ খুব ভালো ছিল, চীনের সাথে যে ব্যবসাটা করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। বাকি যত কিছু ব্যবসা বাণিজ্য হবে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি পাচ্ছে না,
শুধুমাত্র তাহলে দুটো বিষয় মনোপলি পেয়েছে। এক নম্বর কি বললাম, টি, আর 2 নম্বর চায়নার সাথে ব্যবসা বাণিজ্য, চীন দেশের সাথে। এই দুটি বাদ দিয়ে যত ইউরোপিয়ান মানে ইংল্যান্ডের যত কোম্পানি আছে তারা সবাই ব্যবসা করতে পারবে এরপর থেকে। তাহলে ট্রেড অফ মনোপলি একটা বিরাট বড় চেঞ্জ হলো। কন্ট্রোল অফ কোম্পানি হালাকি যেমন ছিল ওই কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল, সেভাবেই ওরা চালাচ্ছিল। হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস এর নির্দেশে কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল যারা ছিল তারা ব্যবসা বাণিজ্য করত। অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম যেমন ছিল তেমনি বাংলার গভর্নর জেনারেল হেড ছিল, তারপরে মুম্বাই প্রেসিডেন্সি আর পেয়াদের কান্ট্রোল ছিল। আর এইখানে 3 জন লেজিসলেটর কাউন্সিল ছিল, 3 জন। কয়জন ছিল? 3 জন। কারণ 3 জন তো করে দিয়েছিল 84 সালে পিস অ্যাক্ট। প্রথমে 4 জন ছিল এক্সিকিউটিভ কাউন্সিল, পরবর্তীকালে এক্সিকিউটিভ কাউন্সিল কতজন করা হয়েছে? 3 জন। এখানেও 3 জনই ছিল। আর সেন্ট্রাল লেজিসলেটর ওই অ্যাডমিনিস্ট্রেশন যে সেই হেড, তার কিছু পাওয়ার বাড়ানো হয়েছিল, স্থানীয় লোকের বাড়ানো হয়েছিল। প্রভিশনাল লেজিসলেটরও ওই যেমন ছিল তেমনি সেম ছিল। আর রেভিনিউ একটাও মোটামুটি, আর রেভিনিউ বলতে কোনো থাকলো না, রেভিনিউটা ফিউশন হয়ে গেল বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন। কারণ যা শুধুমাত্র চাই না, রেভিনিউটা তাহলে পুরোপুরি এবারে আস্তে আস্তে কোর্ট অফ ডাইরেক্টর বা বোর্ড অফ কন্ট্রোল যেমনভাবে করলো, যে নিয়ম দিত, যে নীতি দিত, সেই নীতিতেই রেভিনিউটা হতো। তাহলে রেভিনিউর পার্টটা অনেকটা কমে গেল তারপর থেকে। বাস এই মোটামুটি গিয়েছিল। আর এখান থেকে আরো দুটো জিনিস হয়েছিল 13 সালে, যেটা যে খ্রিস্টান মিশনারি ইংল্যান্ড থেকে আসতে পারে। ইংল্যান্ড থেকে খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্ম প্রচার করতে আসতে পারে। আর প্রতি বছর শিক্ষার জন্য 1 লক্ষ করে টাকা ভারতবর্ষের শিক্ষা খাতে ব্যয় করা হবে। এইটা দুটো এক্সট্রা ল করা হয়েছিল। একমাত্র খ্রিস্ট ধর্মের প্রচার করা যাবে, এবারে ইউরোপ থেকে যে খ্রিস্টান মিশনারি মঠ পোপ পাদ্রী তারা আসতে পারে ভারতের ধর্ম প্রচারের জন্য, খ্রিস্টান ধর্ম। আর 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হোক শিক্ষা খাতে প্রতি বছর। এই দুটা নতুন করে করা হবে। বাস এমনি করে তাহলে চলতে লাগলো। তাহলে ওই ফ্রান্সের যে নেপোলিয়ান যে ব্যবসা করতে দিচ্ছিল না কোম্পানিগুলোকে, তাদের সমস্যা হয়ে গেল এটাতে। আর বাকি যেমন ছিল সব একই সিস্টেমে চললো 93 সালের মতনই। আরো 20 বছরের জন্য মনোপলি দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুটো পারপাসে শুধু, সেটা টি পারপাস আর চায়নার সাথে ব্যবসা বাণিজ্য করার পারপাস। বাস এবারে চলে এলো। তাতে তারপরে কি হয়েছিল তার মাঝে একটা ঘটনা আছে 13 থেকে 33-এ। শিক্ষা কি করে বিস্তার হইল, কি করে ধর্ম বিস্তার হচ্ছে, ভারতবর্ষের কি পট পরিবর্তন হচ্ছে শিক্ষার দ্বারা, সেইটাও একটা পড়তে হবে নিজেকে। আর 33 সালে ভারতের যে এলাকাটা, মানে ভারতের শাসনের যে এলাকাটা, সেই এলাকাটা অনেক বড় হয়ে গেল। তাদের কারণ লর্ড ওয়েলেসলি 18 সালটাতে কি করেছে, ওই 5 বছর সাম্রাজ্য বিস্তার নীতি করেছে, বাকিরাও করেছে, বাকি যারা ছিল তারাও সাম্রাজ্য বিস্তার নীতি করেছে। তো তার ফলে এদের এলাকাটা অনেকটা বেড়েছিল। মাঝে অমৃতসরের সন্ধি, বেসিনের সন্ধি, এইসব সন্ধি করে, সলবাইয়ের সন্ধি, এইসব সন্ধি করে ভারতবর্ষের মধ্যে এলাকাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক বেড়ে গেছিল। ফলে 33 সালে যে পরিবর্তন আছে আমরা দেখছি, 33 সালে চার্টার অ্যাক্টে কি করেছিল। 33 সালে চার্টার অ্যাক্টে যে 6টা নিয়মের মধ্যে একটা প্রথম হলো যে ট্রেড অফ মনোপলিটা একদম পুরোপুরি হেঁটে নিল। টি আর চায়নার সঙ্গে ব্যবসাটা থাকলো না, মানে ট্রেড অফ মনোপলি বলে কোনো কিছু থাকলো না। একদম ট্রেড অফ মনোপলিটা ধ্বংস করে দিল। কত সালে? 33 সালে। মানে এরপর ইংল্যান্ড থেকে সব কোম্পানি ভারতে অবাধ ব্যবসা করতে পারবে। ইংল্যান্ড থেকে আসা সব কোম্পানি ভারতে কি করতে পারবে? অবাধ ব্যবসা কি রে করতে পারবে, অবাধ ব্যবসা বাণিজ্য করতে পারবে। একদম মনোপলি চলে গেল। কোন সালে বললাম? 33 সালে। কন্ট্রোল অফ কোম্পানি দেখো, একটা কি দেখতো প্রশাসন দেখতো আর একটা ব্যবসা বাণিজ্য দেখতো। এরপর আর ব্যবসা বাণিজ্য দেখার দরকার নেই। তাহলে এই দুটা কি হয়ে গেল একসাথে ফিউশন হয়ে গেল। একসাথে কি হয়ে গেল? ফিউশন হয়ে গেল। কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল আর আলাদা আলাদা গভর্নর বডি থাকলো না, দুজন মিলে একই কাজ করতো, শুধুমাত্র প্রশাসক কি কাজ করতো, অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটাই দেখতো। এই দুজন মিলে কি দেখতো? শুধু অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার। বাংলার গভর্নর জেনারেল যেমন কাজ ছিল তেমনি ছিল, অনেকটা জুড়ে শাসন ছিল। তখন এটাকে বলে দিল ভারতের গভর্নর জেনারেল। ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং হলে প্রথম। তখন লর্ড উইলিয়াম বেন্টিংই বাংলার গভর্নর ছিল। তারপরে ওকে 33 সালে ভারতের গভর্নর জেনারেল করে দিল। কারণ তখন ভারতবর্ষের অনেকটা এলাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখলে চলে এসেছিল। ফলে বাংলার গভর্নর জেনারেল আর বলা হলো না, ওই পদকেই বলা হলো কি ভারতের গভর্নর জেনারেল। এবং ভারতের গভর্নর জেনারেল ওই যে বোম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সি শাসন করত। এবং এইখানে এক্সিকিউটিভ কাউন্সিল একজন বাড়ানো হয়ে গেল। এটা আরেকটা বাড়ানো হয়েছিল হঠাৎ। প্রথমে 73 সালে 4 জন ছিল এক্সিকিউটিভ কাউন্সিল, 84-তে 3 জন করা হয়েছিল, 93 3 জন ছিল, 13 3 জন ছিল, কিন্তু 33-এ আরেকজন বাড়ানো হলো। এটাকে শুধুমাত্র ল মেকারের জন্য করা হলো। ল মেকার
ঠিক আছে। এটার নাম ছিল একজন ম্যাকলে বলে লোক ছিল, ম্যাকলে। ও প্রথম ল মেকার হয়েছিল। এ কি করতো, শুধুমাত্র আইনি পরামর্শটা দিত, আইন সংক্রান্ত যে আইন বা শাসন, কি করে শাসন লেখা হবে, কোন আইনটাকে কন্ট্রোল করতে। বলতে গেলে আজকে যেমন আইন মন্ত্রী আছে তেমনি এইটাকে 4 জন আবার এক্সিকিউটিভ কাউন্সিলে নিয়ে আসা হয়েছিল। এক্সিকিউটিভ কাউন্সিল দিয়ে আইন রচনা হইতো, সেইটা অ্যাডমিনিস্ট্রেশনে যেত, অ্যাডমিনিস্ট্রেশন যে করে এটা সব মানে যে ভারতের গভর্নর জেনারেল, এটা লাস্ট স্টেপ মাধ্যমে এটা আইনে রূপান্তরিত হয়েছিল এবং সেই লটাই ভারতের সর্বত্র কাজ করত। সেন্ট্রাল, তাহলে সেন্ট্রাল এক্সিকিউটিভ সিস্টেম ওই শুধুমাত্র ভারতের গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল পদ করলে এবং চিফ এক্সিকিউটিভ কাউন্সিল একজন পদ বানানো, তার নীতি আইন তাইন করত, সেটাই মুম্বাই প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সি, তার থেকে গোটা ভারতবর্ষে এটি কাজ করত। প্রভিশনাল ওই মুম্বাই আর মাদ্রাজের ক্ষমতা যেমন ছিল তেমনি ছিল, কিন্তু রেভিনিউ গুলি আর কোনো থাকলো না, ডাইরেক্ট ইনকাম ট্যাক্সটা ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন পাওয়া হয়েছিল। কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল, এক্সিকিউটিভ কাউন্সিল যা আইন করত সেভাবে রেভিনিউ অ্যাক্ট হতো এবং সেটা মূলত এবার ইংল্যান্ড থেকে কন্ট্রোল হয়েছে। তাহলে রেভিনিউ পদটারও আর বিরাট কোনো গুরুত্ব থাকলো না 33 সালের পর থেকে। এই গেল। এইবারে চলে যাচ্ছে আমরা, এরপর এইভাবে ভারতের শাসন চলছিল। ভারতের শাসন চলতে 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 ট্রেড অফ মনোপলি তো নাই আর। এইবারে 1853 সালে চার্টার একটা এলো, কারণ 20 বছরের জন্য ব্যবসা বাণিজ্য করতে গেলে সব কোম্পানিকে ধরে, শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হিসাবে কাজ করছিল? গভর্নর বডি হিসাবে, শুধু অ্যাডমিনিস্ট্রেশন, ওরা প্রশাসক হিসেবে কাজ করছিল 33 সালের পর থেকে। ওরা আর কোনো যে ব্যবসা বাণিজ্য করছে সেগুলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও ব্যবসা আছে, সব কোম্পানির ব্যবসা আছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি গভর্নর বডি হিসেবে কাজ করছে, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার হিসেবে কাজ করছে। তারপর এইখানে এই 53 সালে প্রথমেই এই 24 জন ছিল কোর্ট অফ ডাইরেক্টর, এই কোর্ট অফ ডাইরেক্টরের কমায় 18 জন করে দেওয়া হলো। কোর্ট অফ ডাইরেক্টরের কমায় কতজন করা হলো? 18 জন। আর বোর্ড অফ কন্ট্রোল যেটা ছিল সেটা যেমনকার তেমনি ছিল, তারা দুজন মিলে প্রশাসন করতে, 6 জনই ছিল। আর এইখানে যে হাউস অফ কমন এবং হাউস অফ লর্ডস, ইয়ারা ঠিক করতে যে কে কে লোক আসবে, কে কে যাবে। এইখানে সিভিল সার্ভিস পরীক্ষাও চালু করা হয়েছিল, সিভিল সার্ভিস পরীক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষাটা চালু করা হয়েছিল ইংল্যান্ডে। ভারতের যারা ভারতীয় তারা এই পরীক্ষাটা দিতে পারত। এর আগে তখন কি ছিল, সিভিল সার্ভিস শুধু নিয়োগ, মানে কোর্ট অফ যারা ডাইরেক্টর ছিল তারা সিভিল সার্ভিসের লোককে নিয়োগ করতে ভারত এসে, যে কোথায় কি চালবে। তাহলে এবার সিভিল সার্ভিস চালু হয়ে গেল, আইএস পরীক্ষা চালু হয়ে গেল। আইএস পরীক্ষার মাধ্যমে তাহলে ভারতের লোকও দিতে পারে। তাহলে এইবারে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল এবং প্রভিশনাল লেজিসলেটিভ কাউন্সিল কিছু ভারতীয় লোকও আসতে পারে, কারণ কোর্ট অফ ডাইরেক্টর মনোনীত করতে হবে। কিন্তু এবারে ওরা কি ছিল, ভারতীয় লোকও পরীক্ষা দিতে পারছিল, পরীক্ষা দেওয়ার ক্ষমতাটা এখানে নিয়ে এলো। আর কি করা হলো, অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার ভারতবর্ষটা অনেকটা জায়গা জুড়ে ভেঙে গেছিল। এরপর দেখো শক্ত বিলম্ব একটু চালু হয়েছিল 50 সালে, ভাবে দাও, লর্ড ডাহাল বসেছিল না 50-52 দশকগুলোতে, তারা আরেকটা আর সাম্রাজ্য বিস্তার নীতি করেছিল কি, শক্ত বিলম্ব। 1800 সালে কি করেছিল, অধীনতম মিত্রতা ওয়েলেসলি, আর 50-52-46 শক্ত বিলম্ব নীতি চালু করেছিল। ফলে সাতারা, সম্বলপুর যেগুলা যেগুলা ছিল না, সেটা ভারতবর্ষের একটা বিরাট এলাকা জুড়ে ইংল্যান্ডের দখলে চলে এলো, মানে প্রায় গোটা ভারতটাকে দখল করে নিল সেই সময়। এমনকি এখন ব্রহ্মদেশ তত্ত্ব, এদিকে ব্রহ্মদেশ তত্ত্ব দখল করে নিয়েছিল, এখন যেন মায়ানমার আছে সেইটা তত্ত্ব। ফলে একটা বিরাট বড় সাম্রাজ্য, আর বাংলার গভর্নর জেনারেল দ্বারা, ভারতের গভর্নর জেনারেল দ্বারা কন্ট্রোল ছিল না। তখন কি করে দিল, ওই বাংলার যেটা ছিল না বাংলা, সেটাতে একটা আলাদা গভর্নর করে দিল। বাংলাটা কি করে দিল, একটা আলাদা গভর্নর করে দিল। এক্সিকিউটিভ কাউন্সিলে আরো 2 জন লোককে নিয়োগ করে দিল, 6 জন মিলে এক্সিকিউটিভ কাউন্সিলে আরো 2 জন লোককে নিয়োগ করে দিল, মানে কন্ট্রোল। এবার এক্সিকিউটিভ কাউন্সিল ছাড়াও কিছু কিছু লেজিসলেটিভ কাউন্সিল করে দিয়েছিল 6 জন, 6 জন আরো কি করেছিল, লেজিসলেটিভ কাউন্সিল 6 জনের, তাহলে 6-6-12। আরেকটা কি বললাম, নতুন কি পদ হলো, বাংলা গভর্নর। যেমন মুম্বাই ছিল আর মাদ্রাজ ছিল, এখানে একটা নতুন পদ হয়ে গেল কি, বাংলার গভর্নর। আর এইটা কি, ভারতের গভর্নর। তাহলে ভারতের গভর্নর এবারে 3টে জায়গাকে দেখতো, 3টা প্রভিশনাল জায়গা হয়ে গেল। কি কি, মুম্বাই গভর্নর ছিল, নতুন কি করলো, বাংলার গভর্নর। দেখো বাংলার গভর্নরটাকে বাংলার গভর্নর জেনারেল করা হয়েছিল, কিন্তু বাংলার গভর্নর জেনারেলটাকে পরে 33 সালে ভারতের গভর্নর জেনারেল করা হলো। 53 সালে কি করে হলো, ভারতের গভর্নর জেনারেলটাকে সিঙ্গেল বডি করে দেওয়া হলো, বাংলার নতুন একটা গভর্নর পদ সৃষ্টি করা হলো। তার মানে বাংলা তো গভর্নর হয়ে গেল, এই মুম্বাইও গভর্নর, আর এইখানেও, আর ভারতের গভর্নর জেনারেল একটা ইয়াদের উপরে থেকে গেল, 3টার উপরে। আগে 2টার উপরে ছিল, এবারে কি করলো, 3টার উপরে। আর আরেকটা 6 জনের লেজিসলেটিভ কাউন্সিল গঠন করলো, যেটা ইন্ডিয়াতেই থাকতো। 6 জনের কি করলো, লেজিসলেটিভ কাউন্সিল। আর 6 জনের কি করলো, এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিল 4 জনের ছিল, সেটা 6 জন হলো, 2 জন বাড়াইলো। এই 6-12 আর
ভারতের গভর্নর জেনারেল ইয়ারা বলে আজকের মতো একটা পার্লামেন্টারি বডি, আজকে পার্লামেন্টারি বডি আছে না, বলতে গেলে একটা মিনি পার্লামেন্ট তৈরি হলো সেদিন থেকে। কি তৈরি হয়ে গেল? মিনি পার্লামেন্ট, 53 সাল থেকে। আর তাহলে সেন্ট্রাল লেজিসলেটর তো আমি ওইখানেই বললাম, অ্যাডমিনিস্ট্রেশনে বলা হয়ে গেল। প্রভিশনাল লেজিসলেটর একটা বাংলাটা বাইল, বাংলা গভর্নর হইল। আর রেভিনিউ আর কোনো গল্প নাই, বরঞ্চ এয়ারপোর্ট থেকে অনেকটা মানে কোর্ট অফ যে ডিরেক্টর আর বোর্ড অফ কন্ট্রোল অনেকটা আস্তে আস্তে ক্ষমতাটা কাদের উপর চলে এসেছিল। এই যে গভর্নর বডি তৈরি করলো লেজিসলেটিভ কাউন্সিল, এবং এখানে এক্সিকিউটিভ কাউন্সিল পদ বাড়লো, ভারতের গভর্নর জেনারেল পদের পাওয়ার বাড়লো। সেই জন্য বলতে গেলে কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ যে কন্ট্রোল ইংল্যান্ডে, তাদের ক্ষমতাটা অনেক পরিমাণে কি হলো, কমে গেল। এবং এরা নিজেরাই আইন লিখতে শুরু করলো এয়ারপোর্ট সালে 53 সাল থেকে, এবং নিজেরাই আইন লিখতো। ল কাউন্সিল আলাদা করে দিল, ল কাউন্সিল ছিল না একজন, ওই ল একটা আলাদা বডি করে দিল, সেই আইন লিখতো। এবং আইনটা চলে যেত ব্রিটিশ পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে ওটা স্টেম দিত, সেটা অ্যাক্টে পরিণত হয়ে গেল। একদিন তো রেগুলেশন ছিল, একদিন তো কোনো আইন পাস হলে এটাকে রেগুলেশন বলা হতো, সেদিন 53 সালের পর থেকে সেটাকে কি বলা হলো? অ্যাক্ট। যে আইনটা পাস হতো সেটা অ্যাক্ট হিসাবে ভারতে কাজ করতো। এবং ওই আইনটা যাই করে লাস্ট যে সম্মতি কোথায় পেত? লাস্ট সম্মতি পেত যাই করে হাউস অফ কন্ট্রোল এবং হাউস অফ লর্ড থেকে। আর এই গেল অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, এই গেল মোটামুটি আমার 53 সালের চার্টার একটা যে 33 সাল থেকে পরিবর্তন হয়েছে। এরপর 53 সালের পরেই 57 সালে মহাবিদ্রোহ হয়েছিল। মহাবিদ্রোহের পরেই এই যে শাসন সিস্টেমটা আমূল পরিবর্তন হবে। এখন পুরোপুরি এইটা পরিবর্তন হবে। তাহলে 73 সাল থেকে যেটা চলে এসেছিল, কদ্দূর তো কইলে ওটা 53 সাল তো, 53 সালের পরেও 57 সাল তো চলেছিল। তারপর তার মানে প্রায় এইটা প্রায় 80 বছর ধরে, 80-90 বছর ধরে এই যে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা ভারতটা ইংল্যান্ডরা শাসন করেছিল। 73 সাল থেকে শুরু করে পরপর 20 বছর ধরে শাসন করেছিল। তাতে কি পরিবর্তন আইলো আমরা সব বুঝে নিলাম, কিভাবে শাসন করতো সেটা বুঝলাম। এরপর 58 সালের পর থেকে আমরা অন্যভাবে যেভাবে ভারতটা শাসন হইতো ইংল্যান্ডের দ্বারা, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়ি।